এক বাবার তার মেয়ের প্রতি নির্ভেজাল ভালোবাসা, এক অন্যায়ের বদলা নিতে মহারাজার গোটা সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আসলে কেনই বা মহারাজা সাধারণ একটি কাচরার ডাব্বার জন্য পুলিশ স্টেশন গেছিল এফআইআর করতে? একটি চেন কিভাবে সবকিছুকে মিলিয়ে দেয়? কি বা ঘটেছিল সেই রাতটিতে? কারোর বিরুদ্ধে প্রতিশোধ কি এতটাই নির্মম হতে পারে? টুইস্ট এন্ড টার্ন নিয়ে ভরপুর মহারাজা মুভিটির কাহিনীর এক্সপ্লানেশন তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি সেলুনের দোকানে, যেখানে সেলুনের কর্মচারীরা মিলে গানের অন্তাক্ষরী খেলছিল। এরপর এক এক করে সবার বাড়ি আসলে সেলুনের মালিক বলেন, মহারাজা এবার আপনার বাড়ি। এতে করে মহারাজা বলে, আমার কাল ছুটি চাই। এতে সেলুনের মালিক বলেন যে এইরকম ভাবে কাউকে ছুটি দেওয়া যায় না, আর তারা যদি ঠিকঠাক ভাবে কাজ না করে তাহলে সেখানে মানুষ তো দূর কথা, কোনো কুকুরও চুল কাটতে আসবে না। এরপর সেলুনে একটি লোক তার কুকুরকে নিয়ে চুল কাটতে আসলে সেলুনের মালিক মহারাজাকে লোকটির চুল কাটতে বলে এবং আরো বলে যে যেহেতু সে কালকে ছুটি চেয়েছে তাই আজ সবার চুল কাটার দায়িত্ব তার ওপর। এরপর দেখানো হয় মহারাজা একটি খেলনার দোকানে যায় এবং দোকানের সামনে তার বউ বাচ্চা সমেত বসে থাকলে সে তার বউকে খেলনাগুলি দেখিয়ে সম্মতি চায় যে সে কোন খেলনাটি কিনবে। এরপর মহারাজা সেই দোকানটি থেকে তার স্ত্রীর জন্য একটি নেকলেস পছন্দ করে তাকে উপহার দেবে বলে, কিন্তু তখনই রাস্তার অপর প্রান্ত থেকে একটি ট্রাক এসে সোজা ঘরটির ওপর ঢুকে যায়। এরপর মুভি সিন শিফট হয় একটি স্কুলে, যেখানে একটি মেয়েকে দেখানো হয়। তো সে নিজের ইন্ট্রোডাকশনে বলে যে সে পড়াশোনায় ততটা ভালো না হলেও স্পোর্টসে সে খুবই ভালো, তাই ক্লাসের বেশিরভাগ সময় সে ক্লাসের বাইরে প্লেগ্রাউন্ডে কাটায়, যাতে করে বাকি স্যাররা তাকে তেমন পছন্দ না করলেও তার পিটি মিস আসিফা তাকে খুব ভালোবাসে। তো এবার মেয়েটি তার বাড়ি দেখায় এবং বলে যে বাড়িতে তারা তিনজনই থাকে, সে, তার বাবা যার নাম হলো মহারাজা এবং লক্ষ্মী, তার মা তার ছোটবেলাতেই মারা গিয়েছে। তো সবাই যখন মেয়েটিকে লক্ষ্মীর পরিচয় জানতে চায় তখন মেয়েটি বলে যে ছোটবেলায় যখন একটি ট্রাক ঢুকে গিয়ে তাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে যায় তখন লোহার একটি ডাব্বা তাকে কভার করে বাঁচিয়েছিল। তো তবে থেকেই তারা পাত্রটিকে একটি মানুষের মতোই আচরণ করে এবং তাকে প্রত্যেক সপ্তাহে স্নান করানো হয় এবং তাকে তিলকও লাগানো হয়। এরপর দেখা যায় মহারাজা তার মেয়ের সাথে বেশ একটি মিষ্টি সম্বন্ধ আছে এবং রোজ বাবা মেয়ের খুনসুটি আর আবদারে তাদের দিন কাটছিল। তো এখন দেখা যায় মহারাজা জ্যোতি সেলুন বলে একটি সেলুন দিয়েছে, আর মহারাজার মেয়ের নাম হলো জ্যোতি, যার নামে সেই সেলুনটি খুলেছে। এবং সেখানে গোপাল দাদা বলে একজন ছিলেন যে কিনা মহারাজাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, আবার তাকে মাঝে মাঝে তার চুপচাপ থাকার দরুন বকাও লাগাতেন। তো দেখা যায় মহারাজা এখন সেলুনটির মালিক হয়ে গেছে, কিন্তু সে গোপাল দাদা নিচে থেকে কাজ করতে বেশি ভালোবাসেন। এবার ডক্টর আঙ্কেলকে দেখানো হয়, যিনি কিনা মহারাজার বন্ধু এবং মহারাজা সময় পেলেই তাদের বাড়িতে গিয়ে তার চুল দাড়ি শেভ করে দিয়ে আসতো। মহারাজা সপ্তাহের একদিন তার মেয়ের সাথে ঘুরতে বেরোতো এবং তারা রঙ্গনাথন মার্কেট এবং মেরিনা বিচেই বেশি যেত। তো এরকম ভাবেই হাসি খুশিতে দিনগুলি কাটতে থাকলে এরই মধ্যে একদিন স্কুল থেকে মহারাজার ডাক আসে এবং স্কুলের প্রিন্সিপাল তাকে জানায় যে চিফ গেস্টের খাবার পানীয়তে জ্যোতি অ্যালকোহল মিশিয়ে দিয়েছে এবং এতে স্কুলের রেপুটেশন নষ্ট হয়েছে। তো স্কুল কর্তৃপক্ষ তাকে আর স্কুলে রাখতে পারবে না। এতে মহারাজা যখন প্রিন্সিপালকে বলে যে তার মেয়ে এরকম কাজ করতে পারে না, তখন প্রিন্সিপাল মহারাজাকে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে এবং একটি ফোন করতে যায়। ঠিক সেই সময় আসিফা ম্যাম একটি ছেলেকে নিয়ে প্রিন্সিপালের রুমে ঢোকে এবং তাকে ঘটনার সত্যতার প্রমাণ দেয়। এতে করে প্রিন্সিপাল ছেলেটির গালে সপাটে একটি চর বসিয়ে দেয় এবং মহারাজাকে থ্রেট করে যে এরপর আর যদি এরকম কোনো ঘটনার জন্য জ্যোতি ধরা পড়ে তাহলে স্কুল থেকে তাকে টিসি দিয়ে দেওয়া হবে। তো এরপর একে একে সবাই প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে গেলে মহারাজা ঠায়
সেখানে দাঁড়িয়ে থাকে এবং সে প্রিন্সিপালকে বলে যে যেহেতু সে বিনা অপরাধে জ্যোতিকে বকেছেন তো তাকে এখন তার কাছে ক্ষমা চাইতে হবে। এতে করে প্রিন্সিপাল সিকিউরিটিকে ডেকে মহারাজাকে বাইরে বের করে দিতে উদ্যত হয়, কিন্তু এতে যেন মহারাজার মুখ চোখ আরো কঠিন হয়ে যেতে দেখা যায় এবং সে প্রিন্সিপাল রুমের একটি পিলারকে ধরে সেটিকে প্রায় ভেঙে ফেলতেই যাচ্ছিল। তো এইসব দেখে জ্যোতি প্রিন্সিপালের কাছে আসে এবং তাকে বলে যে আপনি আমার কাছে ক্ষমা চেয়ে নিন, না হলে আমার বাবা আপনাকে ছাড়বে না। তো এতে করে প্রিন্সিপাল ভয় পেয়ে মহারাজার কাছে ক্ষমা চেয়ে নেয় যাতে করে মহারাজার রাগ শান্ত হয়। এরপর দেখানো হয় স্পোর্টস ক্যাম্পেনিং এর জন্য জ্যোতি 1 সপ্তাহের জন্য বাইরে গেলে মহারাজাকে ঘরে একা থাকতে দেখা যায় এবং ঘরদোর তার পুরোপুরি নোংরা এবং সেখানে বাইরে থেকে একটি সাপ এসে মহারাজার গায়ের উপর উঠে বসে। এরপরে মুভি সিন শিফট হয় একটি গাড়ির গ্যারেজে, যেখানে একটি লোককে আসতে দেখা যায় কেননা তার গাড়িটিকে সে এই গ্যারেজে সার্ভিসিং করতে দিয়েছিল এবং এরপর থেকে সে তার দামি চশমাটি খুঁজে পাচ্ছে না। এরপর নিজের চশমাটি চুরি যাওয়ার জন্য সেই লোকটি গ্যারেজের কর্মচারীকে বাজেভাবে মারতে থাকে, কিন্তু কর্মচারীটি বলতে থাকে যে গাড়ি তো সে সার্ভিসিং করেনি, বরং অন্য আরেকজন সার্ভিসিং করেছে। এবং এরপর সেই লোকটি আসলে সাদা জামা পরা লোকটি তাকেও মারতে থাকে এবং যাওয়ার আগে সে সবাইকে ধমকি দিয়ে যায় যে কালকের মধ্যে যদি তার চশমাটি সে ফেরত না পায় তাহলে এই গ্যারেজ সে শেষ করে দেবে এবং সবাইকে মেরে ফেলবে। তো এতে করে সার্ভিসিং এর কর্মচারীটি সেই সাদা জামা পরা লোকটির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এখান থেকে বোঝা যায় এই লোকটি 2 দিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এসেছে এবং এর নাম ধানা। এরপর একটি পাবে ওই সাদা জামা পরা লোকটি তাদের বন্ধু বান্ধবদের সাথে যখন এইসব ব্যাপার নিয়েই হাসি ঠাট্টা আড্ডা মারছিল তখন সেখানে ধানা আসে এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং ধানা সাদা জামা পরা লোকটিকে ভীষণ ভাবে মারতে থাকে। তো এরপর মুভি সিন শিফট হয় পুলিশ স্টেশনে, যেখানে মহারাজাকে বসে থাকতে দেখা যায় এবং সে পুলিশ স্টেশনে এসেছে এফআইআর লিখতে কেননা তার বাড়িতে চুরি হয়ে গেছে। এরপর পুলিশ অফিসার তার কাছ থেকে পুরো ঘটনা জানতে চাইলে সে বলে যে প্রতিদিনের মতনই সে বাড়ির চাবিটি বাইরে রেখেছিল এবং এসে বাইরের গামলা থেকে চাবিটি নিয়ে ঘরে প্রবেশ করলে এবং তার ব্যাগপত্র রাখলে তাকে 3 জন লোক মিলে আক্রমণ করে এবং তাদের সবারই মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল বলে কাউকে সে দেখতে পারেনি এবং এইভাবে সেই লোকগুলি তার উপর আক্রমণ করে তার বাড়ি থেকে লক্ষ্মী অর্থাৎ সে কাচরার ডাব্বাটিকে নিয়ে যায়। তো তার মেয়ে এখন বাইরে স্পোর্টস ক্যাম্পেনিং এ আছে এবং সে যদি এসে দেখে লক্ষ্মী নেই তাহলে সে খুবই মন খারাপ করবে এবং সে বলে যে পুলিশ যেন তার লক্ষ্মীকে তার কাছে ফিরিয়ে দেয়। এরপর অফিসার লক্ষ্মীর ব্যাপারে জানতে চাইলে সে তার ঘরের ইউজ মি এর ডিব্বাটাকে দেখিয়ে বলে এটি হলো লক্ষ্মী। এরপর অফিসার মহারাজাকে জিজ্ঞাসা করে যে সেই ডিব্বাটাতে কোনো দামি জিনিস ছিল কিনা বা সেটি সোনা দিয়ে তৈরি কিনা, কিন্তু তাতে মহারাজা বলে যে সেসব কিছুই না, সেটি একটি সাধারণ কাচরার ডিব্বা। এরপর পুলিশ অফিসার মহারাজাকে পাগল ভেবে তাকে সেখান থেকে চলে যেতে বললে মহারাজা বলে যে ওই ডিব্বাটি তার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, তাই সেটিকে যেন অফিসার তাকে খুঁজে দেন। এতে অফিসার তার উপর রেগে গেলে মহারাজা বলে যে অফিসার যদি সেটি তাকে খুঁজে না দেয় তাহলে সে হাই অফিস অব্দি যাবে। এতে করে পুলিশ অফিসার মহারাজাকে ভীষণ ভাবে মারতে থাকে, কিন্তু মহারাজাও ছাড়বার পাত্র নয়। প্রিন্সিপাল রুমের মতো পুলিশ স্টেশনের একটি পিলারকে সে ধরে টানতে থাকে এবং লক্ষ্মীকে খুঁজে দাও, লক্ষ্মীকে খুঁজে দাও বলে সেটিকে দেওয়াল থেকে উপড়ে ফেলে। এতে করে সেখানে আবার সাপ দেখানো হয় যেটিকে মহারাজা এবার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। পরের সিনে দেখানো হয় একজন কারোর বাড়িতে ঢুকে তার আলমারিটি চাবি দিয়ে খুলছে এবং তার পেছনে সেই বাড়ির সদস্যরা কিছু পুলিশ সমেত দাঁড়িয়ে রয়েছে। এরপর পুলিশ লোকটিকে চাবিটি সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বলে যে চাবিটি আলমারির ওপরেই ছিল। তো এতে করে পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি তার স্ত্রীকে মারে এবং যেই লোকটি আলমারি খুলছিল তাকেও মারতে যায়। তখন পুলিশ বলেন যে এর গায়ে হাত লাগানো যাবে না, তাহলে কেস ওপর মহল অব্দি চলে যাবে। তো বোঝা যায় যে সেই বাড়ির সদস্যরা তিরুপতি ঘুরতে গেছিল এবং আসবার পর দেখে তাদের বাড়িতে চুরি হয়ে গেছে, কিন্তু পুলিশের সাহায্যে তারা সেই সব গয়না ফিরে পেয়ে যায়। এরপর বাড়িটি দেখে পুলিশ তার তারিফ করলে লোকটি বলেন যে এটি তৈরি করতে 7 কোটি টাকা লেগেছে এবং এই এরিয়াতে তাদের মতো বাড়ি আর কোথাও নেই।
এতে পুলিশ বলেন যে তিনি আরটিও ডিপার্টমেন্টে আছেন এবং তার মাস মাইনে 60,000 টাকা। তাহলে এতে করে এত লাক্সারি কি করে সম্ভব? এই বললে লোকটি পুলিশের উপর ভড়কে যান। এরপর পুলিশ যখন তাদের বাড়ি থেকে চলে যেতে থাকে, লোকটি পুলিশের কাছে আসে এবং বলেন যে পুলিশের থেকে পাওয়া সমস্ত গয়নাই নকল। এতে করে সেই চোরটিকে ধরে পুলিশ বেধম মারতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে আসল গয়না কোথায়। এরপরে সিনে দেখা যায় চোরটি পুলিশের সাথে মিলে আছে এবং আসল গয়না তো পুলিশের কাছে আছে। এরপর দেখা যায় পুলিশ জিপের সামনে একটি মহিলাকে বাচ্চা হাতে দাঁড়িয়ে থাকতে। পুলিশটি ওই মহিলাটিকে কিছু টাকা দেয় এবং তার বদলে মহিলাটি একটি কালো পুটুলি পুলিশটিকে দেয়। আসলে ওই মহিলাটি ছিল চোরটির স্ত্রী এবং যেহেতু চোরটিকে এবারে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই তার স্ত্রী বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয় তাই পুলিশটি ওই টাকা দিয়ে মহিলাটিকে সাহায্য করছিল। তো এর থেকে বোঝা যায় পুলিশ আর চোরটির মধ্যে পুরনো কোনো চেনা পরিচিতি আছে। তো এবারে সিন চলে যায় পুলিশ স্টেশনে, যেখানে পুলিশটির জিপটি আসে এবং সেটি হলো ওই পুলিশ স্টেশন যেখানে মহারাজা এসেছিল তার কাচরার ডাব্বা সম্বন্ধে এফআইআর করতে। তো এই পুলিশ অফিসারের নাম ছিল ইন্সপেক্টর ভার্ধন এবং ইনি এখানকার হেড ইন্সপেক্টর ছিলেন। এরপর ইন্সপেক্টর ভার্ধন মহারাজার থেকে তার সমস্ত বৃত্তান্ত শুনতে চাইলে মহারাজা ইন্সপেক্টরের কাছে তা বলতে থাকে। তখন ওখান থেকে অন্য একজন অফিসার মহারাজাকে থামায় এবং বলে যে এই কথা সে তাকেও শুনিয়ে এবং তার ঘরের কাচরার ডাব্বা খুঁজে দেওয়ার জন্য সে এখানে এসেছে। এতে ইন্সপেক্টর ভার্ধন বলেন যে পুলিশ স্টেশন ক্রাইম কেস সলভ করার জন্য তৈরি হয়েছে, কারোর বাড়ির কাচরার ডাব্বা খুঁজে দেওয়ার তার কাজ নয় এবং এই বলে তাকে 500 টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তো মহারাজা কিছুতেই তার কাচরার ডাব্বাটিকে সেখান থেকে না নিয়ে যেতে রাজি হয় না। এরপর যখন ইন্সপেক্টর মহারাজাকে বলেন যে মহারাজার কোনো কথায় তার বিশ্বাস হচ্ছে না, তখন মহারাজা বলে যে 3 জনের মধ্যে সে একজনকে দেখেছিল যার পিঠে কান ছিল এবং মহারাজা ইন্সপেক্টর কেও বলে যে লক্ষ্মীর কেসটি যদি তিনি সলভ না করতে পারে তাহলে ইন্সপেক্টর যেন সিবিআই কে এই কেসটি দিয়ে দেয়। এতে করে ইন্সপেক্টর মহারাজার গালে জোরে একটি চড় মারে এবং তারপর দেখা যায় সব পুলিশরা মিলে মহারাজাকে নিয়ে পুলিশ স্টেশনের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর যখন নিজের বড়াই করতে থাকে যে তারা যদি আগেই ভয় দেখিয়ে তাকে সেখান থেকে বের করে দিত তাহলে আজকে এই অবস্থা হতো না। তো এরকমই বলতে বলতে মহারাজা এসে সেখানে হাজির হয় এবং ইন্সপেক্টরকে 40,000 টাকা দেয় এবং আরো 5 লাখ টাকা দিয়ে তার লক্ষ্মীকে খুঁজে দেওয়ার প্রস্তাব দেয়। তো সবার সামনে পুলিশকে ঘুষ দেওয়ার জন্য পুলিশ মহারাজাকে মারে, কিন্তু শেষমেশ টাকার লোভে পুলিশরা মহারাজার কেসটি নিয়ে নেয় এবং এরপর শুরু হয় লক্ষ্মী নামের কাচরার ডাব্বাটির খোঁজ। এরপর পুলিশ মহারাজা সেলুনে লক্ষ্মীর খোঁজ করতে গেলে গোপাল দাদা বলেন যে মহারাজা সেলুনে আসা বা না আসা দুটি সমান, সে তো সেলুনে বলতে গেলে থাকেই না। এরপর মহারাজার বাড়িতে খোঁজ চালাতে চালাতে পুলিশরা মহারাজার আলমারি থেকে একটি পাসবুক পায় যেখানে সে প্রায় 15 লাখ টাকা নিজের সেভিংস অ্যাকাউন্টে রেখেছিল। এরপর দেখা যায় জ্যোতি ভিডিও কল মারফত মহারাজাকে তার স্পোর্টস ক্যাম্পে থাকার জায়গাটি দেখায় এবং লক্ষ্মীর সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করে। এবারে পুলিশদের যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে দেখা যায় তখন তারা বলে যে মহারাজার অ্যাকাউন্টে যেহেতু একটি বড় অঙ্কের টাকা আছে যেটা একজন সেলুনে কাজ করা ব্যক্তির পক্ষে থাকা সম্ভব নয়, তাই সে হয়তো কোনো ইল্লিগাল কাজের সাথে যুক্ত এবং তাকে চেপে ধরলে হয়তো পুলিশ আরো লাভবান হবে। এরপরে মুভি সিন শিফট হয় একটি বাড়ির টয়লেটে, যেখানে এক ব্যক্তিকে দেখানো হয় যে সে তার অপর এক সাকরেতকে নিয়ে কিছু রান্না বান্না সম্বন্ধে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং তার সামনে 2 জন মহিলাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। তো এই লোকটির নাম হলো সেলভাম আর তার সাকরেতটির নাম হলো সাবরি। তো এরপর দেখা যায় সেলভাম সেই বাড়ি থেকে কতগুলি গয়না চুরি করেছে এবং সেগুলিকে নিয়ে পরখ করছে। তো এরপর যখন হাত পা বাঁধা মহিলাটি বলে যে আমাদের ছেড়ে দিন, তখন সেলভাম বলে যে তারা তাদেরকে দেখে নিয়েছে, তো এখন তাদেরকে ছাড়া আর সম্ভব নয়, কিন্তু সে তাদেরকে তখনই ছাড়তে পারবে যখন তাদেরকে ছাড়বার পরিবর্তে তারা কিছু পাবে। এতে করে মহিলাটি তার সমস্ত কিছু ব্যক্তিটিকে দিয়ে দিলেও সে তাতে সন্তুষ্ট হয় না এবং তার সাকরেত বলে যে এর থেকেও একটি দামি জিনিস তার কাছে আছে এবং এই বলে সাকরেতটি তার মেয়েটিকে নিয়ে
তার সাথে বলাৎকার করে এবং শেষে গ্যাসের সিলিন্ডার বাস্ট করিয়ে তাদের দুজনকেই মেরে ফেলে। এরপর সেলভামকে নিজের বাড়িতে আসতে দেখা যায়, যেখানে সে তার বাচ্চা মেয়েটিকে আগের বাড়ি থেকে চুরি করা একটি খেলনা দিতে গেলে বাচ্চাটি সেটি নিতে চায় না, আর তখন সে সেই খেলনাটিকে একটি কাচরার ডাব্বার মধ্যে ফেলে দেয়। আর এটাই ছিল সেই কাচরার ডাব্বাটি। এই কাচরার ডাব্বাটি দেখতে হুবহু মহারাজার লক্ষ্মীর মতো ছিল। তো এরপর পুলিশ মহারাজার কাচরার ডাব্বার মতো একটি ডাব্বা খোঁজ করতে থাকে এবং ওদিকে সব পুলিশরা মিলে মহারাজার ওপর খিল্লি করে এবং তাকে দিয়ে তাদের সমস্ত কাজ করাতে থাকে। অন্যদিকে স্পোর্টস ইভেন্টে জোরসোর করে চলতে থাকে। এরপর দেখা যায় যে সেলভামের একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকান আছে এবং এখানে কাজ করতে করতেই ফোন মারফত সে বিভিন্ন এরিয়ার সন্ধান পায় এবং রাতের বেলা সেখানে তার সাকরেদের সাথে তাদের বাড়িতে হামলা করে। এর পরের সিনে দেখা যায় সেলভামের মেয়েটির পিঠে একটি ক্ষত হয়েছে এবং সেটিকে সেলভাম ভালো করে ড্রেসিং করে দেয় এবং যেভাবে সে পট্টিটি লাগাচ্ছিল সে একইভাবে মহারাজা তার কানের পট্টিটিও করেছিল। এরপর হেড কনস্টেবল বাসনের দোকানে এসে নতুন কাচরার ডাব্বার খোঁজ করলে সেখানে তার নাল্লা শিবা নামক একজনের সাথে দেখা হয়, যে কিনা একজন পুলিশ ইনফর্মার। তো এবার ইন্সপেক্টর ভার্দান মহারাজার চুরি যাওয়া কাচরার ডাব্বার মতো একটি নতুন কাচরার ডাব্বা হেড কনস্টেবলকে জোগাড় করতে বলে এবং তাতে নাল্লা শিবা হেড কনস্টেবলকে বলে যে আমি তোমাকে এটি জোগাড় করতে সাহায্য করব। এরপর দেখা যায় মহারাজার নাম এখন কাচরার ডাব্বা পড়ে গেছে এবং পুলিশ অফিসাররা তার সাথে সবসময় খারাপ ব্যবহার করে এবং তার গায়ে সবসময় হাত তুলতে থাকে। পরের সিনে দেখানো হয় গ্যারেজের সেই কর্মচারীটি পুলিশ স্টেশনে এসেছে অপর কর্মচারী ধানার মিসিং এফআইআর করাতে। তো এতে করে পুলিশ অফিসার তার কাছ থেকে মিসিং ব্যক্তিটির ফটোকপি চাইলে সে ধানার ফটোটি নিয়ে মহারাজার পাশে বেঞ্চে গিয়ে বসে। এতে করে সেই কর্মচারীটির হাতের ফটোটি দেখে মহারাজা সেই রাতের তার ঘরে ঢোকা সাপটির কথা চিন্তা করতে থাকে এবং মুভি সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আবার সেই বারটি দেখানো হয় যেখানে সাদা জামা পরা লোকটি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তো মহারাজা সেই বারটিতে যায় এবং সেই লোকটিকে তার গাড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করলে বা লোকটি তার চশমার ব্যাপারে বলতে থাকে। এতে করে মহারাজা লোকটিকে জিজ্ঞাসা করে যে কাল রাতে তার গাড়িটি যে নিয়ে গেছিল সে এখন কোথায় থাকতে পারে। এরপর ধানা সেই বারে ঢোকে, অর্থাৎ আগে মুভিটিতে যখন এই সিনটি দেখানো হয়েছিল মহারাজা তখন সেখানেই ছিল এবং এরপর সেখানে মারপিট শেষে ধানা যেতে থাকলে মহারাজা তাকে ফলো করে। এরপর ধানা বুঝে যায় যে কেউ তাকে ফলো করছে এবং তখন সে একজনকে ফোন করে। এরপর মহারাজা এবং ধানা দুজনেই একটি নির্জন জায়গায় প্রবেশ করলে কতগুলি অজ্ঞাত পরিচয় ব্যক্তি মিলে মহারাজার উপর হামলা করে। এরপর ধানা বলে যে তোমাকে আমার ঘরেতেই মেরে ফেলা উচিত ছিল। তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মধ্যে থেকে একজন ধানাকে জিজ্ঞেস করে যে কেন এই লোকটি তার পেছনে পড়ে আছে। এতে করে ধানা বলে যে এটি তাদের মধ্যেকার অনেক দিনের পুরনো ব্যাপার এবং তাই সে মহারাজাকে এখনো বাঁচিয়ে রেখেছে, কেননা মহারাজাকে একটু একটু করে মরতে দেখলেই তার শান্তি। তো এতে করে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মধ্যে একজন দা দিয়ে মহারাজার হাতে কোপ বসাতে গেলে মহারাজা তার হাতটিকে টেনে ছিঁড়ে ফেলে এবং পকেট থেকে তার চুল দাড়ি কাটবার ছুরিটি বার করে একাই সবাইকে ধোবি পাছাড় মারতে থাকে। এটি দেখে ধানা অবাক হয়ে যায় এবং রাগে ফুঁসতে থাকে। এরপর মহারাজা বলে যে আমি আর কাউকে মারতে চাই না, শুধু আমার ওর অর্থাৎ ধানার প্রাণ চাই এবং এই বলে আবার সবার সাথে তার মারপিট শুরু হয়। কিন্তু তখনই সেখান থেকে ধানা একটি কাচের বটল নিয়ে এসে মহারাজার মাথায় আঘাত করে এবং তাকে মারতে থাকে। এতে মহারাজা ধানার পা চেপে ধরে এবং আবার মারপিটের সিন দেখানো হয়। তো মুভিটির এই সিনটি থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে সেদিন মহারাজার ঘরে যে ঘটনাটি ঘটেছিল তাদের তিনজনের মধ্যে ধানাও একজন। মহারাজা এবারে ধানার থেকে বাকি দুজনের কথা জিজ্ঞাসা করলে সে প্রথমে কিছু না বললেও পরে বলে যে দুজনের মধ্যে একজন মহারাজার এরিয়ার পুলিশ স্টেশনের কাছাকাছি থাকে এবং এই বলে পিছন থেকে একটি রড নিয়ে সে মহারাজার পায়ে হামলা করে। এরপর ধানা তাড়াতাড়ি সেখান থেকে বাইকে করে চলে যেতে থাকলে মহারাজা খোঁড়াতে খোঁড়াতে একটি দা দিয়ে তার গলাটি কেটে দেয় এবং সেখানে পড়তে থাকে যে আমি পুলিশ স্টেশনে যাব এবং যেভাবে তোর গলা কেটেছি ঠিক সেইভাবে তাদেরও গলা কাটবো। তো গল্প আবার প্রেজেন্ট সিনে ফিরে আসে। এরপর মহারাজা সেই সাদা জামা পরা লোকটিকে পুলিশ স্টেশনের ভেতরে আসতে দেখে। এরপর ইন্সপেক্টর ভার্দান সেই লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে লোকটি বলে যে সে ধানার সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু বারটিতে ধানার আসবার আগে আরেকজন সেখানে এসেছিল এবং তাকে এই সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করছিল। এরপর ইন্সপেক্টর সেই লোকটির নাম জিজ্ঞাসা করলে সাদা জামা পরা লোকটি তার নাম কিছুতেই মনে করতে পারে না। এরপর সাদা জামা পরা লোকটি বেঞ্চে ঠিক মহারাজার পাশেই বসে
এবং সেই ব্যক্তিটির নাম মনে করার চেষ্টা করে এবং তার নাম মনে পড়লে সে ইন্সপেক্টরকে বলে যে তার নাম ছিল ইলায়ারাজা। এরপর মহারাজাকে একটি নোটবুক বের করে তার মধ্যে কে কালীমুথু নামটি কাটতে দেখা যায়। এরপরে সিনে দেখানো হয় সিলভামের স্ত্রী তাকে ফোন করে গয়না কিনতে যাবার কথা বলে। এরপর হেড কনস্টেবল আর নাল্লা শিবা পালিনী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বলে একটি দোকানে যায় এবং সেখানে লক্ষ্মীর ফটো দেখিয়ে ঠিক সেই রকম একটি ডাব্বা বানিয়ে দেওয়ার জন্য বায়না দিয়ে আসে। তো এরপর দেখা যায় গয়নার দোকানে গিয়ে সিলভামের মেয়ের বার্থডের জন্য খুব দামি একটি চেনের অর্ডার সিলভাম দিয়ে আসে। শিফট হয় স্পোর্টস ক্যাম্পাসে, যেখানে জ্যোতিকে তার বান্ধবীদের সাথে দেখানো হয়। এরপর সিলভামের স্ত্রী তাকে অত দামি একটি চেন অর্ডার দেওয়ার কথা বললে সিলভাম বলে যে আমার মেয়ে জীবনে যা চায় সে তাই পাবে এবং তার জন্য যত টাকা লাগে আমি দেব। তো এরপর সিন শিফট হয় আবার স্পোর্টস ক্যাম্পাসে, যেখানে আসিফা ম্যাম জ্যোতিকে তার বাবার জন্য মন খারাপের কথা জিজ্ঞাসা করলে সে মিসকে বলে যে তার বাবা তাকে কতটা ভালোবাসে। এরপর দুজন পুলিশ অফিসার একটি নির্জন জায়গায় দেখা করে, যেটি কিনা ধনার মার্ডারের স্পটটি ছিল এবং তারা দুজনে বলতে থাকে যে একজন মহারাজা কেস ইনভেস্টিগেট করছে এবং একজন ইলায়ারাজা কেস নিয়ে তার সমাধান করার চেষ্টা করছে। তো এরপর দেখা যায় লক্ষ্মীর মতো দেখতে ডাব্বাটি হয়ে এবার তৈরি হয়ে গেছে। এরপর মুভি সিন শিফট হয় বার্থডের দিনটিতে এবং সিলভা বার্থডে সবকিছু কিনে নিয়ে জোরসোর করে আয়োজন করে। এরপর সিলভামের স্ত্রী তাকে বলে যে যেহেতু বাড়িতে আজ বার্থডে এবং সবাই সেখানে আসবে তো সে যেন তার চুলদাড়ি শেভ করে নেয়। তো স্ত্রীর কথা মতো সিলভাম তার চুলদাড়ি শেভ করতে রামকি সেলুন বলে একটি সেলুনে ঢোকে এবং সেখানে আমরা কম বয়সের মহারাজাকে দেখতে পারি। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মহারাজা সিলভামের বয়স একই। সিলভামের যে সিনগুলি মুভিতে চলছিল সেগুলি সব পাস্টের সিন ছিল। তো সিলভাম সেলুনটিতে ঢুকলে মহারাজা তার সাথে দুটো গল্প করতে যায়, কিন্তু তাতে সিলভাম বিরক্ত হয় এবং তাকে তার কাজ করতে বলে। এরপর মহারাজা সিলভামের দাড়ি শেভ করতে শুরু করলে ট্রিমারটির ব্যাটারি শেষ হয়ে যায়। তো এতে করে সে কাঁচি দিয়ে শেভ করতে চাইলে সিলভাম মহারাজাকে নতুন ব্যাটারি নিয়ে আসতে বলে। এরপর মহারাজা সেখান থেকে চলে গেলে সাবরির ফোন আসে এবং সে সিলভামকে জানায় যে পেপারে তাদের সম্বন্ধে খবর বেরিয়েছে এবং এই ব্যাপারটি খুবই সিরিয়াস। তো এতে সিলভাম বলে যে এইসব নিয়ে বেশি না ভাবাই ভালো, তাতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যাবে। তো এই বলে সে পেছনে ফিরলে দেখে সেখানে মহারাজা এসে দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে একরকম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে করে সিলভামের মহারাজার ওপর সন্দেহ হয়। তো এরপর বার্থডে পার্টিতে সাবরি আসলে সিলভাম তাকে বলে যে তাদের দুজনের কথোপকথন সেলুনের লোকটি শুনে নিয়েছে এবং তারা এটা ঠিক করে যে তাকে তারা ফলো করবে এবং মেরে ফেলবে। এরপর সিলভামের স্ত্রী মেয়ের বার্থডে চেনটি খুঁজে না পেলে তারা পুরো ঘর খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা সেটির হদিশ পায় না। এরপর দেখা যায় চেনটি সিলভাম ভুল করে সেলুনে ফেলে রেখে চলে এসেছে এবং মহারাজা সেটিকে পেয়েছে। তো এতে করে মহারাজা সেটিকে ফেরত দিতে সিলভামের বাড়িতে গেলে দেখা যায় সেখানে কিছু পুলিশও হাজির হয়েছে এবং সিলভাম এটি দেখে ভাবে যে মহারাজা পুলিশকে তার বাড়িতে নিয়ে এসেছে। এরপর পুলিশ এসে সিলভামকে সবার সামনে মারতে থাকে। সাবরি মাঝখানে চলে আসে এবং বন্দুক দিয়ে পুলিশকে ভয় দেখাতে থাকে এবং সে গুলি চালায় এবং এতে সে নিজেও মারা যায়। এরপর পুলিশ সিলভামকে ধরে নিয়ে গেলে তার স্ত্রী তার মেয়েকে সিলভামের সাথে দেখা করতে দিতে চায় না এবং এতে করে সিলভামের রাগ আরো দ্বিগুণ হয়ে মহারাজার উপর গিয়ে পড়ে। এরপর আবার স্টোরি প্রেজেন্টে শিফট করে এবং দেখানো হয় যে স্পোর্টস ক্যাম্পাসের ইভেন্টটি শেষ হয়ে গেছে এবং জ্যোতি বাড়ি ফিরবার সময় তার বাবাকে একজোড়া নতুন জুতো এনে দেওয়ার জন্য মেসেজ করে পাঠিয়েছে। মহারাজা ওই ভিডিওটি দেখছে। এবার সেখানে একটি পুলিশ অফিসার তখন মহারাজাকে এসে বলে যে তারা চোরটিকে ধরে ফেলেছে এবং সে কাল তার কাচরার ডাব্বাটি পেয়ে যাবে। এরপর হেড কনস্টেবল আর নাল্লা শিবা নতুন কাচরার ডাব্বাটিকে যাতে মহারাজার লক্ষ্মীর মতো লাগে তাই তাকে তোড়ফোড় আর নোংরা করতে থাকে। তো এখানে হেড কনস্টেবল বলে যে যদি মহারাজা ডাব্বাটি চিনে যায় তাহলে তারা কি করবে। এতে করে ইন্সপেক্টর বারদান বলেন যে যদি মহারাজা কাচরার ডাব্বা সত্যি হারিয়ে যায় তাহলে তো সে আমাদেরকে টাকা দিয়ে ডাব্বাটি নিয়ে চলে যাবে, কিন্তু যদি সে ডাব্বাটি চিনে যায় আর যদি সে চোরের কথা জানতে চায় তাহলে আমরা আমাদের চেনা পরিচিত কোনো অপরাধীকে দেখিয়ে দেব, তাহলে তো কেস সলভ হয়ে যাবে। এরপর দেখানো হয় জ্যোতি স্কুল বাসটি বাড়ির দিকে রওনা দিয়েছে এবং সবাই বাসে আনন্দে মশগুল হয়ে রয়েছে। এরপর ইন্সপেক্টর ভার্দান তার চেনা পরিচিত সব অপরাধীদের ফোন করে কাচরা ডিব্বার জন্য চোর সাজতে বললে কেউ তাতে রাজি হয় না। তো সেখানে হেড কনস্টেবল আর নাল্লা শিবা
শিবা হাজির হলে নাল্লা শিবা ইন্সপেক্টরকে বলে যে 50,000 টাকার পরিবর্তে সে চোর সাজতেও রাজি এবং এর আগেও সে স্কুলে অ্যাক্টিং করেছে, তাই এটা তার চুটকির খেল। এরপর ইন্সপেক্টর ভার্দান পুলিশ স্টেশনে ফোন করে পুলিশকে বলে যে মহারাজাকে তার সাথে ঘটা সমস্ত ঘটনার বৃত্তান্ত খুলে বলতে, এবং তারপর পুলিশ মহারাজাকে বসিয়ে আবার করে তাকে সমস্যাটা বলতে বলে এবং নিজের ফোনটি ইন্সপেক্টর ভার্দানের সাথে রেকর্ডারে কানেক্ট করে রাখে। এরপর মহারাজা আবার করে তার সমস্ত ঘটনা পুলিশকে বলতে থাকে, কিন্তু এবারে সমস্ত ঘটনার ফ্ল্যাশব্যাক ঘটতে দেখা যায় মুভিটিতে, কেননা মহারাজার বলা ঘটনার একটি টুইস্ট ছিল যা এই ঘটনাকে আরো একটি ঘটনার সাথে যুক্ত করে। জ্যোতির বাসটিকে আমরা শহরে ঢুকতে দেখেছিলাম, তো ঘটনার দিন রাতে জ্যোতি বাড়ি ফিরে আসে, ঘরের বাইরে গামলা থেকে চাবি দিয়ে ঘর খোলে, তারপর লাইট অন করে নিজের কাঁধের ব্যাগটি টেবিলে রাখে। এরপর সে ড্রেস চেঞ্জ করতে যায় এবং তখনই দেখতে পাওয়া যায় সেখানে আর কেউ নেই বরং ধানা আর নাল্লা শিবা, যে কিনা কাচরার ডাব্বার জন্য চোর সাজতে রাজি হয়েছিল। তো এবার নাল্লা শিবা জ্যোতির মুখটি পেছন থেকে চেপে ধরে এবং তারা দুজন মিলে তার চোখ মুখ বেঁধে দেয়। এতে করে জ্যোতি তাদেরকে পাল্টা আক্রমণ করে অন্য ঘরে চলে যেতে গেলে অপর দিক হতে একজন হাতুড়ির মতো কিছু দিয়ে জ্যোতির মাথায় আঘাত করে এবং তাকে জোরে জোরে পেটে মারতে থাকে। তো এই লোকটি আর কেউ ছিল না, সে ছিল স্বয়ং সেলভান। হ্যাঁ, সেলভামই বদলা নিতে এখন ধানা আর নাল্লা শিবার সাথে দল বানিয়ে মহারাজার বাড়িতে চড়াও হয়েছিল। এরপর নাল্লা শিবা বলে যে আমাদের চাল তো উল্টো পড়ে গেল, এখন মহারাজা ঘরে থাকলে আমরা তাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু তার মেয়ে এসে তো আমাদের পুরো প্ল্যানটাই চৌপাট করে দিল। কিন্তু মহারাজার মেয়েটি খুব সুন্দর এবং আমার স্ত্রীও এখন গ্রামের বাড়িতে, তাছাড়া এর আগেও আমরা এসব কাজে হাত পাকিয়েছি। তো এই বলে নাল্লা শিবা সেলভানের কাছ থেকে পারমিশন নিয়ে জ্যোতির সাথে অপকর্ম করতে চলে যায়। অন্যদিকে দেখানো হয় মহারাজা তার মেয়ের কথা মতো সেই জুতো কিনতে গেছিল, যেটির ফটো জ্যোতি মহারাজাকে ফোনে পাঠিয়েছিল এবং দোকানে সেই সেম মডেলের জুতো না থাকার দরুন তাকে বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে হয়, তাই মহারাজা সেই রাতে ফিরতে বেশ দেরি হয়েছিল। তো এরপর ধানা ঘরের ভেতরে যায় এবং সেও জ্যোতির সাথে বলাৎকার করে। স্বভাব মতো সেলভানরা রাতে যে বাড়িতে যেত সেখানে তারা কিছু না কিছু তৈরি করে খেত। তো এখানেও তারা খেতে থাকলে নাল্লা শিবা বাইরে আসে। এরপর তারা নিজেদের মধ্যে বলাবলি করে যে এখন তো 10টা 15 বেজে গেছে, এখনো পর্যন্ত মহারাজা বাড়িতে আসলো না। তো নাল্লা শিবা সেলভানকে বলে যে আমি 7 বছর ধরে পুলিশ ইনফরমারের কাজ করছি এবং এই 1 মাস ধরে আমি মহারাজাকেই ফলো করে আসছি। তো এর থেকে বোঝা যায় নাল্লা শিবা পুলিশ ইনফরমারের হয়ে কাজ করলেও সে সেলভামের সাথে এখন গাঁট বেঁধে তার দুষ্কর্মে ভাগিদার হয়েছে। এরপর যখন ধানা বলে যে আমি আর মহারাজার জন্য অপেক্ষা করতে পারছি না, তাই এখনই গিয়ে জ্যোতিকে মেরে ফেলবো, এতে নাল্লা শিবা আবার ভেতরে গিয়ে জ্যোতির সাথে বলাৎকার করে। তো গল্পের সিন প্রেজেন্টে শিফট করে এবং দেখা যায় মহারাজা তার ঘটনাটি বলতে বলতে কেঁদে ফেলে। স্টোরি আবার ফ্ল্যাশব্যাকে মুভ করে এবং দেখানো হয় সেলভাম তার 2 সাকরেতকে চলে যেতে বললে ধানা বলে যে সেলভাম এতদিন তাকে জেলে থেকে মহারাজাকে মারবার জন্য উস্কিয়ে গেছে আর আজ সুযোগ পেয়ে তারা সেটি ছেড়ে দেবে, এবং এই বলে সে জ্যোতিকে মারতে যায়, কিন্তু সেলভাম তাদেরকে সেখান থেকে চলে যেতে জোর করলে তারা সেখান থেকে চলে যায়। গল্পের স্টোরি আবার বর্তমানে চলে আসে এবং মহারাজার ঘটনার বলার ধরন দেখে পুলিশ অফিসার সহজেই ধরে ফেলে যে সামান্য কাচরার ডাব্বার জন্য সে তার কেসটি করতে আসেনি। তো এই ঘটনাটি যখন নাল্লা শিবা ফোনে শোনে তখন খানিকক্ষণ সে হতবাক হয়ে রয়ে যায়। এরপর নাল্লা শিবা বলে যে কাচরার ডাব্বা চুরি করেছি বললে আমার কোনো প্রেস্টিজ থাকবে না, তাই আমি এটির দায়িত্ব নিতে পারবো না। এতে করে ইন্সপেক্টর ভার্দান তাকে হুমকি দিলে সে থেমে যায় এবং ওয়াইফকে ফোন করতে যাবে বলে নাল্লা শিবা সেখান থেকে চলে যায়। এরপর সেলভানকে দেখানো হয় যে কিনা একটি বাড়িতে বসে রাতের খাবার খাচ্ছিল এবং বাড়ির মালিককে নিজের সম্বন্ধে বানিয়ে বানিয়ে বিভিন্ন রকম কথা বলছিল। তারপর দেখা যায় নাল্লা শিবা স্ত্রীকে ফোন করতে যাবে বলেছিল, আসলে সে সেলভামকে কল করে এবং তাকে জানায় যে মহারাজা তাদের এই ঘটনাটির কাচরার ডাব্বা গল্পের দ্বারা সব পুলিশকে জানিয়ে দিয়েছে এবং পুলিশ এখন তাকে চোরের অ্যাক্টিং করতে বলছে। আসলে ফোনের রেকর্ডিং শুনে নাল্লা শিবা আসলেই বুঝতে পেরেছিল এটা কোনো কাচরার ডাব্বা চুরি যাওয়ার ঘটনা নয়, বরং তাদের দ্বারা ঘটানো সেই রাতের পাপ। তো এবার সেলভাম ধানাকে কল করতে বললে নাল্লা শিবা বলে যে তাকে অনেকবার কল করবার পরেও কেউ ফোন তুলছে না, তুমিও তো এখানে নেই। এতে করে সেলভাম বলে যে আমি একটা জরুরি কাজে সালেম এসেছি, তাই চেন্নাই যাওয়ার পর আমরা মহারাজাকে খুঁজবো। এতে করে নাল্লা শিবা বলে যে আমি তো ধরা পড়ে যাব, তাই কাল সকালে আসবো বলে আমি এখান থেকে পালিয়ে যাব।
এতে সেলভাম তাকে এটা করতে বারণ করলে নাল্লা শিবার আগে ফোন কেটে দেয়। এরপর নাল্লা শিবা সেখান থেকে যেতে চাইলে ইন্সপেক্টর ভার্ধন তাকে যেতে দেয় না। এরপর দেখা যায় মহারাজা পুরনো কথাগুলি ভাবছে এবং মুভি সিন পাস্টে শিফট হয়। তো মহারাজা এবার বাড়িতে ফিরলে জ্যোতির খোঁজ করতে থাকে এবং বলে যে জুতো কিনতে গিয়ে তার আজ দেরি হয়ে গেছে। তো এরপর সে জ্যোতির চাপা আর্তনাদ শুনতে পায় এবং জ্যোতিকে ওই অবস্থায় দেখে মহারাজা ভয়ে নিজের মুখ চেপে ধরে। এরপর জ্যোতিকে এমার্জেন্সি ওয়ার্ডে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর রাগে মহারাজা ঘরের সব জিনিস ভাঙচুর করতে থাকে এবং একটি ভাঁজ দিয়ে সে নিজের মাথাতে আঘাত করে যাতে করে তার কানে চোট লাগে এবং তাই সে সবসময় কানে পট্টি করে রাখতো। তো এরপর দেখা যায় জ্যোতি হসপিটালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়ছে। এরপর গোপাল দাদা মহারাজাকে বলে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে যেখান থেকেই হোক আমি ওদেরকে খুঁজে এনে তাদের টুকরো টুকরো করে রেখে দিতাম, কিন্তু তোর দ্বারা কিছুই হবে না। এরপর জ্যোতির বেডের নিচে সেই কাচরার ডাব্বা লক্ষ্মীকে দেখানো হয়। গল্পের সিন শিফট এরপর বর্তমানে, যেখানে হেড কনস্টেবল নাল্লা শিবাকে শুতে বললেও সে ঘুমাতে পারে না এবং ভাবতে থাকে এরপর কি হতে চলেছে। গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং জ্যোতির জ্ঞান আসলে সে জানতে চায় কারা তার সাথে এমনটা করলো এবং সে তার বাবার কাছে আর্জি করে যে তার বাবা যেন তাকে সেই লোকগুলির কাছে নিয়ে যায় যারা তার সাথে এমনটা করলো। সিন আবার শিফট হয়ে চলে আসে বর্তমানে, যেখানে নাল্লা শিবাকে চোরে অ্যাক্টিং করবার জন্য প্রস্তুত করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মহারাজার বাড়িতে কাচরার ডিব্বা এবং নাল্লা শিবাকে নিয়ে আসা হয় এবং তাকে সমস্ত ঘটনাটির অ্যাক্টিং করতে বলা হলে নাল্লা শিবা নিজের মতো করে পুরোটা ঘুরে ঘুরে দেখিয়ে বর্ণনা দিতে থাকে। এরপর তার কথা বলার মাঝেই মহারাজা এসে নাল্লা শিবাকে জড়িয়ে ধরে এবং তার পিঠটি ধরে চাপতে থাকে। আসলে সেই রাতে যখন নাল্লা শিবা জ্যোতিকে বলাৎকার করেছিল তখন জ্যোতি বুঝতে পেরেছিল নাল্লা শিবার পিঠের মধ্যে মাঝখানটি একটু ফোলা এবং তাই নাল্লা শিবার কথায় যখন মহারাজার তার উপর সন্দেহ হয় তখন সে নাল্লা শিবাকে জড়িয়ে ধরে মহারাজা বুঝতে পারে যে এটি তিনজনের মধ্যে আরেকজন, কেননা নাল্লা শিবার পিঠের মাঝখানটিও ফোলা ছিল। এরপর ইন্সপেক্টর ভার্ধন মহারাজাকে বলে যে তারা মহারাজা কাচরার ডাব্বাটি পেয়ে গেছে, তো তারা এখনই কেসটি শেষ করবে। তো এতে করে মহারাজা বলে যে আমি একাকী এর সাথে কিছু কথা বলতে চাই এবং মহারাজা নাল্লা শিবাকে জিজ্ঞাসা করে যে এত বয়সে তার এই পাপ কাজ করতে কি বিন্দুমাত্র সংকোচ হলো না, কিন্তু নাল্লা শিবা এতটাই নিচ একটা নরকের কীট ছিল যে সে আকার ইঙ্গিতে মহারাজাকে বোঝাতে থাকে যে সে চাইলে তার মেয়েকে সে শেষ করে দিতে পারত, আর সে জেলে গেলেও 3 মাস পর যখন সে বেরিয়ে আসবে তখন মহারাজার অবস্থা আরো খারাপ হতে পারে। তো এতে ইন্সপেক্টর ভার্ধন এসে মহারাজাকে জিজ্ঞাসা করে যে তাহলে সে নাল্লা শিবাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে, যাতে করে মহারাজা বলে যে একে তাহলে ক্ষমা করে ছেড়ে দেওয়া হোক। কিন্তু ইন্সপেক্টর ভার্ধন বারে বারে মহারাজাকে বোঝাতে থাকে এই তোমার এত ক্ষতি করলো তাও তুমি একে ছেড়ে দেবে, আর যদি তোমার মেয়েকে রেপ করে তাহলে ওকে ছেড়ে দেবে। আসলে এর পিছনে একটা কারণ রয়েছে। ইন্সপেক্টর ভার্ধন সেই রাতেই জানতে পেরেছিল যে নাল্লা শিবা হলো 3 জনের মধ্যে একজন যে মহারাজার ঘটনাটির সঙ্গে যুক্ত এবং এটি কোনো সাধারণ কাচরার ডাব্বার কেস নয়, বরং এটি একটি রেপ কেস যাতে নাল্লা শিবা সমেত আরো 2 জন জড়িত আছে। তাই ইন্সপেক্টর ভার্ধন সেই রাতে জোর করে নাল্লা শিবাকে পুলিশ স্টেশনে হেড কনস্টেবলের সাথে থাকতে দিয়েছিল। এরপর ইন্সপেক্টর মহারাজাকে একটি দা দিয়ে সেখানেই তাকে শেষ করে দিতে বলে। তো নাল্লা শিবা এরপর সব পুলিশদের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইলেও কেউ তার কথা শোনে না এবং তারা মহারাজার ঘরের দরজা বন্ধ করে মহারাজা আর নাল্লা শিবাকে একা রেখে সেখান থেকে বেরিয়ে যায়। তো এরপর দেখা যায় মহারাজা নাল্লা শিবাকে একটি বাচ্চা মেয়েকে রেপ করার মতো জঘন্য অপরাধ করার জন্য উচিত শাস্তি দেয় এবং তার মাথাটি ধরের থেকে আলাদা করে দেয়। এরপর পুলিশ তৃতীয় এবং সর্বশেষ জনের অর্থাৎ সেলভামের খোঁজ করলে দেখা যায় মহারাজা ঠিক তার শিকারের সন্ধানে ঠিক জায়গায় পৌঁছে গেছে। তো এরপর যখন মহারাজা তৃতীয় ব্যক্তিটিকে দেখে তখন তার 15 বছর আগে সেই দিনটির কথা মনে পড়ে যায় যেদিন সে তার চোখের সামনে পুলিশরা একজনকে ধরে নিয়ে যাচ্ছিল। সে আর কেউ না, তার সেলুনেই চুল কাটতে আসা ব্যক্তিটি অর্থাৎ সেলভাম। তো এটা দেখে মহারাজা কিছুটা হতবাক হয়ে যায় এবং এই সুযোগে সেলভাম তার উপর হামলা করতে থাকে এবং মহারাজাকে বলে যে আজ থেকে 15 বছর আগে সেই তো তাকে জেলে পাঠিয়েছিল এবং তার জন্য তার পরিবার তার থেকে দূরে চলে গেছে। মহারাজা আজ তাকে জেলে পাঠিয়ে নিজের মেয়ের সাথে সুখে আছে এই বলে দুজনের মধ্যে ভীষণভাবে মারপিট হয় এবং মহারাজা একটি বড় সিমেন্টের চাই সেলভামের পায়ের ওপর বসিয়ে দেয় যাতে করে সেলভাম চিৎকার করতে থাকে। কিন্তু
সেলভাম সেই যন্ত্রণা সহ্য করে নিয়ে মহারাজাকে বলতে থাকে যে আমি এই ব্যথা সহ্য করে নিলেও তোকে আমি যে যন্ত্রণা দিয়েছি তা কোনোদিনও মিটবে না এবং তুই সবসময় তোর মেয়েকে দেখে কাঁদবি আর আমি তো সেটাই চেয়েছিলাম। এরপর দেখা যায় আসিফা ম্যামের সাথে জ্যোতিকে সেই কনস্ট্রাকশন সাইটটিতে আসতে এবং সে যখন ওই ব্যক্তিটিকে দেখতে চায় তখন মহারাজা জ্যোতিকে তার কাছে নিয়ে যেতে চায় না, কিন্তু জ্যোতি শেষমেশ জেদাজেদি করলে মহারাজা জ্যোতিকে সেলভামের কাছে নিয়ে যায়। এরপর জ্যোতি মহারাজাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে যাতে করে সে সেই ব্যক্তিটির সাথে একাকী কথা বলতে পারে। এরপর জ্যোতি সেলভামকে বলে যে আমি আজ এখানে এসেছি শুধুমাত্র এটা দেখতে যে পৃথিবীতে এত নিকৃষ্ট মানুষও রয়েছে। এই বলে একটা গয়নার পুটুলি বের করে বলে যে সে তো এটাই চুরি করতে এসেছিল সেই রাতে এবং সেটি তার সামনে রেখে দেয়। জ্যোতি বলতে থাকে যে আজ তার সাথে যেটা হয়েছে তার আন্দাজও সেলভাম লাগাতে পারবে না এবং তার যদি নিজের কোনো মেয়ে থাকে তাহলে সে জিজ্ঞেস করতে পারে মেয়েদের কত নিষ্ঠুরতার মধ্যে দিয়ে প্রতিনিয়ত জীবন কাটাতে হয়। তাতে করে সেলভাম বলে যে আজ তোর মুখের বুলি ফুটেছে কিন্তু সেদিনই তোকে মেরে ফেলা আমার উচিত ছিল। তো এতে করে জ্যোতি বলে যে আজ আমি যদি এখানে না আসতাম তাহলে আমার বাবা এসে তোমাকে মেরে ফেলতো, তাই আমি আজ তোমাকে তোমার প্রাণ রক্ষা করলাম আমার বাবার হাত থেকে। এরপর জ্যোতি সেখান থেকে চলে গেলে সেলভাম গয়নার পুটুলিটি খোলে এবং সেখান থেকে সেই পায়ের ছাপ দেওয়া চেনটি সে খুঁজে পায় যেটি তার মেয়ের জন্মদিনে উপহার দেবে বলে সে কিনেছিল। এরপর মুভি স্টোরি আবার শিফট হয় পাস্টে এবং এখানে দেখানো হয় মহারাজা তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে সেলভামের বাড়িতে এসেছে তার সেই চেনটিকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু সেলভামের স্ত্রী চেনটি চুরির টাকায় কেনা হওয়াতে সে গ্রহণ করতে চায় না এবং সেটিকে মন্দিরে দান করে দিতে বলে। এতে করে মহারাজার স্ত্রী তাকে পাশের একটি দোকান দেখিয়ে সেখান থেকে সেলভামের মেয়ে অর্থাৎ আম্মুর জন্য একটি পুতুল কিনে আনতে বলে। আর এটাই হচ্ছে সেই দোকানটি যেখানে পুতুল কিনতে গিয়ে ট্রাক এসে পুরো বাড়ি ভেঙে পড়ে তার স্ত্রীর মৃত্যু হয়। এর থেকে বোঝা যায় সেদিনে সেই অ্যাক্সিডেন্টটি মহারাজার বাড়িতে নয় বরং সেলভামের বাড়িতে ঘটেছিল এবং সেদিনে সেই অ্যাক্সিডেন্টে ঘরে থাকা সবার মৃত্যু হয়ে গেলেও একটি বাচ্চা প্রাণে বেঁচে যায় এবং লক্ষ্মী বলে যে ডিব্বাটিকে আমরা এর আগেও দেখেছি সেটি আসলে মহারাজার কাচরার ডাব্বা ছিল না, সেটি ছিল সেলভামের ঘরের রাখা কাচরার ডাব্বা। এরপর জ্যোতি যখন মহারাজার সাথে ফিরে যাচ্ছিল তখন তার পিঠে একটি ক্ষত সেলভাম দেখতে পায় এবং এটি হলো সেই ক্ষতটি যেটি কিনা সেলভামের মেয়ে আম্মুর পিঠে ছিল। তো এর থেকে স্বভাবতই বোঝা যায় যে সেদিনের অ্যাক্সিডেন্টটিতে মহারাজার স্ত্রী ও বাচ্চা এবং সেলভামের স্ত্রীর মৃত্যু ঘটলেও সেলভামের মেয়ে আম্মু কোনো কারণে বেঁচে যায় এবং মহারাজাই তাকে ছোট থেকে বড় করেছে। এরপর পায়ে চোট লাগার কারণে সেলভাম দাঁড়াতে না পারলে গড়িয়ে গড়িয়ে জ্যোতির কাছে যেতে চাইলে মহারাজা সেখানে আসে এবং তখন সেলভাম মহারাজার কাছ থেকে জানতে চায় যে এটাই তো তার মেয়ে আম্মু। তো সেলভাম আম্মু আম্মু করে মহারাজার কাছে তার মেয়ের আর্জি জানালে মহারাজা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে যে সে তোমার মেয়ে আম্মু নয় বরং আমার মেয়ে জ্যোতি। কেননা মহারাজা অন্তত এইটুকু জানতো যে মানুষ মেয়েদের সম্মান করতে জানে না সে আর যাই হোক কখনো বাবা হতে পারে না। এরপর দেখা যায় সেলভাম আজ নিজের পাপে জর্জরিত হয়ে কনস্ট্রাকশন বিল্ডিংটি থেকে ঝাঁপ দেয় এবং তার মৃত্যু হয় আর সেই চেনটিও তার হাত থেকে পড়ে যায়। আর এখানে একটা জিনিস প্রতীকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সেলভাম তার মেয়ের জন্য জন্মদিনে পায়ের ছাপ আঁকা একটি চেন কিনেছিল যেটি তার মেয়ে আম্মুর পা দুটিকেই বোঝায়। আর জ্যোতি অর্থাৎ আম্মু যখন সেখান থেকে চলে যায় তারও পায়ের ছাপ সেখানকার বালির মধ্যে পড়েছিল। এরপর সেলভাম যখন আত্মহত্যা করে তখন তার মাথা ফেটে রক্ত সেই পায়ের আকারটির মধ্যে পড়ে সেই পা দুটিকে আরো স্পষ্ট করে এবং চেনের ধারে দেওয়া রেড ডায়মন্ডের সাথে সেলভামের নিজের রক্ত আরো স্পষ্ট করে দেয় যে আম্মু আর জ্যোতি দুজনে একই, অর্থাৎ প্রকৃতি যেন নিজের থেকে ছোট্ট আম্মু আর বড় জ্যোতিকে এক করে দিয়েছে। কিন্তু এক সময় জন্মদিনের জন্য সেলভাম নিজের মেয়ের জন্য চেনটি কিনেও যেমন তাকে দিতে পারেনি এবং সেটি রয়ে গেছিল মহারাজার কাছে, ঠিক তেমনি ভাবে দীর্ঘ 15 বছর পরেও আজ নিজের পাপের জন্য সেলভাম নিজের মেয়ে আম্মুকে নিজের কাছে রাখতে পারলো না। তো এই মুভিটিতে এই মেসেজটি দেওয়া হয়েছে যে অতীতে অন্যদের প্রতি করা পাপ ভবিষ্যতে আমাদেরই ওপর 4 গুণ হয়ে পড়বে, তাই জেনে শুনে নিজের 2 মুহূর্তের খুশির জন্য কারোর সাথে পাপ কাজ করা উচিত নয়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল।
তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।